গল্পটা শুরু হয় একজন হ্যান্ডসাম ছেলে জং হেসুমকে নিয়ে। সে একটা অ্যাকশন ভরা মিশনে রয়েছে। আমাদের হিরো জন একজন দক্ষ আর সাহসী ন্যাশনাল ইন্টেলিজেন্সির এজেন্ট। এবার তার কাজ দেশে চুরি হয়ে যাওয়া ঐতিহাসিক সম্পদকে উদ্ধার করা। অল্প সময়ের মধ্যেই জং তার অসাধারণ মার্শাল আর্টের টেকনিক দিয়ে কয়েকজন গুন্ডাকে ধরাশায়ী করে দিল আর সফলভাবে সেই সম্পদকে ফিরিয়ে আনলো। কিন্তু টিম লিডার যখন প্যাকেটটা খুলে পরীক্ষা করলো তখন দেখলো তার একটা হাত নেই। প্যাকেটের ভিতরে পাওয়া গেল একটা ভাঙা হাত আর একটা গুলি। ঠিক তখনই জনের মনে পড়লো লড়াইয়ের সময় তার চালানো একটা গুলি দিয়েই এই কাণ্ড ঘটেছে। এই ঘটনায় লিডারকে তার অফিসারের রাগ সহ্য করতে হয়। ডিরেক্টর বুঝতে পারলো আসল দোষী জং, তাই নির্দেশ দিল তাকে টিম থেকে সরিয়ে দেওয়া হবে। তবে লিডার জনের বহু বছর সম্পর্ক আর তার পুরনো সাফল্যের কথা বলে তার হয়ে অনুরোধ করলো। শেষমেশ ডিরেক্টর রাজি হয়ে গেল আর বলল ঠিক আছে, আরেকটা সুযোগ দেওয়া হবে। জংকে একটা মিশন দেওয়া হলো, আর যদি সে এই মিশনে সফল হতে পারে তাহলে সে আবার এই টিমে থাকতে পারবে। মিশনের ব্যাপারে জানা যায় কোরিয়ায় একটা নামী প্রাইভেট স্কুল আছে যার নাম বিয়ং হাই স্কুল। এই স্কুলের চেয়ারম্যান একটা রহস্যময় মানুষ যার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আছে। জাপান দখলের সময় সে নাকি সম্রাটের গোপন সোনার ইটগুলো নিজের কাছে রেখে দিয়েছিল। তার মূল্য প্রায় ৮,০০০ কোটি ইওয়ান। যুদ্ধের শেষে সে পালিয়ে যায় আর সোনাগুলো লুকিয়ে রাখে। এখন জং এর মিশন সেই সোনাগুলো খুঁজে বের করা। তার জন্য তাকে ছদ্মবেশে ভর্তি হতে হবে একজন হাই স্কুল ছাত্র হয়ে। কিন্তু জন রাজি হলো না। তার বয়স ৩১, আবার ছাত্র সেজে স্কুলে যাওয়া এটা কি সম্ভব? তবে যখন শুনলো যদি সে এই মিশনে ফেল হয় তার পুরো টিমটা ভেঙে যাবে, তখন আর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গেল। এদিকে বিকেলে একটা কফি শপে সে কফি খেতে গিয়েছিল। দেখলো কয়েকজন বকাটে টাকা না দিয়ে খাবার খেয়ে চলে যাচ্ছে। দোকানের মালিকের মেয়ে বাধা দিল, তারা উল্টে তাকে ভয় দেখাতে শুরু করলো। ঠিক তখনই জং এগিয়ে গিয়ে একজনের হাত ধরে ফেললো। মাত্র কয়েক সেকেন্ডেই সব গুন্ডাদের শান্ত করে ফেললো ও একাই। ওরা জানে না জন একজন আন্ডারকভার এজেন্ট। এরকম রাস্তার গুন্ডাদের তো কয়েক সেকেন্ডেই হারাতে পারে সে। মালিক ধন্যবাদ জানিয়ে তার কাছ থেকে বিল নিতে চাইলো না, কিন্তু জং টাকা দিয়ে তারপরেই বের হলো। এই দৃশ্য দেখে মালিকের মেয়ে সুয়া তার প্রতি বেশ মুগ্ধ হয়ে গেল। পরের দিন মিশনের প্রস্তুতি শুরু করার জন্য টিম মিটিং বসলো। সেখানে জনের জন্য বানানো হলো নিখুঁত কভার স্টোরি। সে স্কুলের কাছেই থাকে, তার চাচা জাহাজে চাকরি করে, আর সে শিহুল শহরে একলাই থাকে। তবে তাকে শুধু বেসিক জিনিসপত্র মুখস্থ রাখলেই হবে না, মডার্ন যুগের ভাষা আর ট্রেন্ডও শিখতে হবে যাতে তার আসল পরিচয় কেউ বুঝতে না পারে। শেষে টিম লিডার সতর্ক করে বলল স্কুলে কারোর সাথে কোনো রকম ঝামেলায় জড়ালে চলবে না। এখানে কেউ সাধারণ মানুষ না, একবার সন্দেহ হলে তোমার পর্দা ফাঁস হয়ে যেতে পারে। মিটিং শেষে টিম লিডার জংকে নিজের বাড়িতে খাওয়ার জন্য ডাকলো। খাওয়ার সময় লিডার তাদেরকে জানালো জন এখন একজন হাই স্কুল ছাত্র আর সে বিয়ং স্কুলে ভর্তি হবে। এই কথা শুনে লিডারের মেয়ে ইউজিন অবাক হয়ে জিজ্ঞাসা করলো, জন আঙ্কেল আমাদের স্কুলে পড়বেন? লিডার মজা না করে সিরিয়াস ভাবে বলল তার খুব গুরুত্বপূর্ণ একটা মিশন আছে, এটা খুব সিক্রেট মিশন। পরের দিন স্কুল ইউনিফর্ম পরে জং পৌঁছে গেল বিয়ং হাই স্কুলে। দরজায় পৌঁছতেই একটা মেয়ের সাথে দেখা হয়ে গেল। সে আর কেউ নয়, কাল রাতে সেই দোকানদারের মালিকের মেয়ে সুয়া। আশ্চর্যজনক বিষয় হলো তার নতুন ক্লাসের ক্লাস টিচার সুয়া। সুয়া সবাইকে জানালো আজকে আমাদের সাথে একজন নতুন ট্রান্সফার স্টুডেন্ট জয়েন্ট হবে। জন ক্লাসে ঢুকতেই অনেক ছাত্রীরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু ইউজিন একেবারেই হতবত হয়ে তাকিয়ে রইল। সে তো ভেবেছিল জন হয়তো একজন টিচার হয়ে আসবে, কিন্তু এখানে তো সে ক্লাসমেট হয়ে গেছে। ইউজিন জনকে মেসেজ করে বলল ছাদে দেখা করতে। ছাদে পৌঁছানোর পরে বলল ঠিক আছে, আমি তোমাকে মিশনে সাহায্য করব, কিন্তু একটা শর্তে, আমি স্কুলে যাই করি না কেন আমার বাবা মাকে জানালে হবে না। জন অবাক হলেও রাজি হয়ে গেল। ক্লাসে পড়ানোর সময় জন ঘুমিয়ে পড়েছিল। তখন সুয়া তাকে জাগাতেই জন চমকিয়ে গিয়ে প্রায় মেরেই দেবে ওকে। বেচারা সুয়া ভয় পেয়ে গেল, রেগে গিয়ে বই দিয়ে তার মাথায় একটা গাঁটটা মারলো। লাঞ্চের সময় দুটো মেয়ে এসে জিজ্ঞাসা করলো আমরা কি তোমার ইনস্টাগ্রামে ফলো করতে পারি? বয়সে অনেক বড় হওয়ায় জনের এইসবের ব্যাপারে কিছুই জানা ছিল না। তবে ধরা না পড়ার জন্য সে বলল কত গ্রাম। মেয়েটা ভাবলো সে মজা করছে। ক্লাসের শেষে জং টিম লিডারের কাছে ফোন করে জিজ্ঞাসা করলো এটা কি সত্যিই আমার কাজের মধ্যে পড়ে? আমি তো এরকম কাজের জন্য ট্রেনিং নিইনি। লিডার বলল আমিও জানি না কেন এমন একটা অ্যাসাইনমেন্ট তোমাকে দেওয়া হয়েছে। জন কিছু বুঝতে পারছিল না, বয়সের ফারাকের কারণে সে ছাত্রদের সাথে মানিয়ে নিতে পারছিল না। শেষে সে বিরক্ত হয়ে আকাশের দিকে তাকিয়ে বলল আমি বাড়ি ফিরতে যাই। একটু পরে খালি সময়ে জন স্কুলের চারিপাশে ঘুরতে গিয়ে খুঁজে পেল একটা অদ্ভুত জায়গা, একটা ভবন যার গেটে লেখা ছিল এখানে ঢোকা মানা। গেটের তালা জানলাগুলো শক্ত করে বন্ধ করা। জন বুঝতে পারলো এখানে নিশ্চয়ই কিছু রহস্য আছে। ঠিক তখনই সে দেখলো কিছু বুলিরা তার একটা ক্লাসমেটকে বুলিং করছে। তাকে বলা হয়েছিল স্কুলের কোনো রকম ঝামেলায় যেন না জড়ায়, তাই সে সেখান থেকে চুপচাপ চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু ভুল করে একটা শব্দ করে ফেললো, সঙ্গে সঙ্গে বুলিরা তাকে ধরে ফেললো। জন বাঁচার জন্য বলল আমি নতুন ট্রান্সফার স্টুডেন্ট, টয়লেট খুঁজছিলাম। কিন্তু তারা পাত্তা দিল না আর বলল যেহেতু আমাদের দেখে ফেলেছো এখন তো শো দেখার টাকা দিতেই হবে, গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আয় যা। জন আসলে এই বুলিদের মেরে
হাড়গোড় ভেঙে দিতে চাইলো, কিন্তু তখন হঠাৎ আকাশে টিম লিডারের ছায়া দেখতে পেল সে, যিনি ইশারায় বলছিল ধৈর্য রাখ বেটা। জন শেষমেশ রাজি হয়ে গেল। অন্যদিকে আমাদের হিরোইন তার সহকর্মীদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। কথায় কথায় সে বলে ফেললো যে নতুন ট্রান্সফার স্টুডেন্ট জন এসছে, গতকাল সে আমাদের রেস্টুরেন্টে বসে মদ পান করছিল জানো। এই কথা শুনে সহকর্মীরা ভুল ধারণা করে ফেলে জনের প্রতি। তারা ভাবছিল জন একটা বকাটে ছেলে, কিন্তু সুয়া নিজের মনেই ভাবছিল কাল ওকে দেখে কেন জানি সে ক্র্যাশ খেয়ে গিয়েছিল। দিনের ক্লাস শেষ হতেই জন নিজের বেঞ্চমেট ডংমিনের সঙ্গে একটু কথা বলল। যদি কেউ তোমাকে বারবার বিরক্ত করে তাহলে পাল্টা জবাব দাও, যত চুপ থাকবা তত বেশি তারা বাড়াবাড়ি করবে। ডংমিং হেসে বলল, তুমিও তো নিজেও কিছু করলে না, উল্টে মার খেয়েছো। তখন জন হেসে বলল, আরে ওটা কিছুই না, সামান্য একটু লেগেছে। সে আরেকটা প্রশ্ন করলো, ওই বড় বিল্ডিং এ কি আছে? ডংমিং জানালো, ওটা স্কুলের পুরনো বিল্ডিং, এখন আর ব্যবহার হয় না, বহু বছর ধরে পড়ে আছে, এতটা দুর্বল হয়ে গেছে যে ভেঙে পড়বে মনে হয়। জন অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কত বছর ধরে পড়ে আছে? ডংমিং বলল, জানা যায় জাপানের আমল থেকে, আর ওটার সঙ্গে জড়িয়ে আছে একটা ভয়ঙ্কর গল্প। একটা মেয়ে ছিল, খুব সুন্দর নাচতো, লম্বা ফর্সা সাদা পা ছিল তার, সবার চোখ কেড়ে নিত। এই জন্য তার কিছু ক্লাসমেটরা রাগে তাকে খুন করে ওই বিল্ডিং এর নিচেই তার কবর দিয়ে দেয়। তারপর থেকেই অলৌকিক ঘটনা ঘটতে শুরু হয়, আর ওখানে যাওয়া একদম নিষিদ্ধ করা হয়েছে। এদিকে রাতে জন তার ক্যাপ্টেনকে জানালো, এত বড় পরিমাণে সোনার ইট লুকানোর জন্য পর্যাপ্ত জায়গা আর সঠিক তাপমাত্রার ব্যবহার করতে হয়, যার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। যদি সত্যি ছাত্রদের নিরাপত্তা নিয়ে চিন্তা হতো তাহলে পুরো বিল্ডিংটাকে অনেক আগেই ভেঙে ফেলা হতো। এই সূত্রে জনের ধারণা সোনা হয়তো ওই বিল্ডিং এর ভিতরেই লুকানো আছে। সে ঠিক করলো আজ রাতেই সেখানে ঢুকে খোঁজ নেবে। রাতে সে চুপচাপ স্কুলের দেওয়াল টপকে ভেতরে ঢুকলো। একজন দক্ষ এজেন্ট হওয়ায় সিসিটিভি ক্যামেরাকে এড়িয়ে যাওয়া আর তালা খোলা দুটোই কয়েক সেকেন্ডের ব্যাপার ছিল তার জন্য। সে টর্চ হাতে চারিদিকে খুঁজতে শুরু করলো। ঠিক তখনই কেউ একজন তার দিকে বন্দুক টেনে ধরলো, আর তার হাতে ছিল একটা টর্চ। সে আর কেউ নয়, সুয়া ছিল। গম্ভীর গলায় বলল, না নড়লেই তোমার জন্য ভালো হবে। মাস্ক পরা দেখে সে তার মাস্ক খুলতে বলল। জন যেহেতু কিছুতেই তার পরিচয় ফাঁস করতে দেবে না, সে একটু চালাকি করে মাস্ক খোলার বাহানায় টর্চের আলো তার চোখে মেরে সেখান থেকে পালিয়ে গেল। সুয়া সামলে উঠে তাড়াতাড়ি করে তার পিছন করতে শুরু করলো। দৌড়তে দৌড়তে সে হঠাৎ একটা সিকিউরিটি গার্ডের সাথে ধাক্কা খেলো, আর সেই সুযোগে জন পালিয়ে গেল। সুয়া সিকিউরিটি গার্ডকে তোলে আর আবার তার পিছন করতে শুরু করে, কিন্তু তখন আর তাকে খুঁজে পাওয়া গেল না। সুয়া চলে যেতেই জন পাশের ঝোপ থেকে বেরিয়ে আসলো, মাস্ক খুলে গভীর একটা নিঃশ্বাস ফেললো। বাড়ি ফেরার পথে সে তার ক্যাপ্টেনকে ফোন করে সবকিছু জানালো। বস জিজ্ঞাসা করলো সে ধরা পড়েছে কিনা। জন বলল না। এটা শুনে বসও একটু স্বস্তি পেল, তবে সতর্ক করে বলল পরের বার আরো সাবধান থাকতে হবে। পরের দিন স্কুলের প্রিন্সিপাল আর টিচাররাও খবর পেল স্টোর রুমে কেউ ঢুকেছিল। জোর গলায় বলল, ভালো করে খোঁজ নাও কে ছিল। সুয়া ছাড়া অন্য কেউ সাক্ষী আছে কিনা সেটাও দেখো। অন্যদিকে আমরা দেখি স্কুলের বুলিরা আবার জংকে বুলি করা শুরু করেছে। তাকে আদেশ দেওয়া হয়েছিল সে একটা ভিডিও গেমের লেভেল যেন ম্যাক্স করে। নিজের পরিচয় গোপন রাখার জন্য রাজি হয়ে যায়, কিন্তু গেম তার একদমই মাথায় ঢোকে না। দ্বিতীয় পিরিয়ড শুরু হতেই জং খেয়াল করলো তার বেঞ্চমেট ডংমিউকে কোথাও দেখা যাচ্ছে না। ক্লাস টিচারও ব্যাপারটা লক্ষ্য করলো আর ছাত্রদেরকে জিজ্ঞাসা করলো। একজন বলল ডংমিনের শরীর ভালো লাগছিল না, তাই সে বাইরে গেছে। জং বুঝতে পারলো কিছু একটা গন্ডগোল আছে। ফোন নাম্বার না থাকায় সে তাকে কল করতে পারলো না, তাই গেম খেলার চেষ্টা করলো, কিন্তু প্রতিবার হেরে যাচ্ছে। রেগে গিয়ে সে ফোনটা ছুঁড়ে ফেলে দিচ্ছিল। ঠিক তখনই প্রিন্সিপালের সহকর্মীকে স্টোর রুমের দিকে যেতে দেখা গেল। জন তার পিছু নিতে চাইলো, কিন্তু সিকিউরিটি গার্ড তাকে দেখে ফেলে আর তাকে আটকে দেয়। সে খবরটা ফোন করে তার বসকে দিল। বসও জানতো কেউ একজন স্কুলে ঢুকেছিল। ক্লাসে ফেরার পথে হঠাৎ ডাস্টবিনের ভেতর থেকে একটা শব্দ শুনে সে থেমে যায়। ডাস্টবিনের ঢাকনা খুলতেই সে দেখে ডংমিং ভেতরে বন্দি। তাকে বের করে এনে জন তার সঙ্গে কথা বলছিল, আর তখন সে জানতে পারলো ডংমিং এর বাবা মা নেই, শুরু তার দাদির সাথে থেকে মানুষ হয়। এই কারণে স্কুলের গুন্ডারা তাকে টার্গেট করে, তাদের চোখে সে যেন একটা পরজীবী। এই কথোপকথনের ভিতরেই সুয়ান চলে আসলো। ডংমিং এর অবস্থা দেখে ভুল বুঝলো, মনে করলো যেন জন তাকে মেরেছে। তার সঙ্গে কথা বলার জন্য যখন তারা অফিস রুমে আসলো, সুয়ান খেয়াল করলো জনের চোখ, যা সেই মার্কসম্যান চোখের সঙ্গে মিল খাচ্ছে। সে কাছে গিয়ে ভালোভাবে দেখতে চাইলো, কিন্তু জন ধরা পড়ে যাওয়ার ভয়তে এড়িয়ে গেল। সুয়ান তাকে সতর্ক করে বলল, ভালোভাবে থাকবা, আমি কিন্তু তোমার উপরে নজর রাখছি। জন কোনো কথা না বলে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে গেল। দুপুরে জন আর ডংমিন একসাথে ক্যান্টিনে বসে খাচ্ছিল। খাওয়ার সময় ডংমিন বলল ওই বন্ধ বিল্ডিংটার কথা। শোনা যায় ওখানে প্রায় ভূতের উপদ্রব হয়, এমনকি সেখানে নাকি একটা মেয়ের লাশও কবর দেওয়া হয়েছিল। আর সেটা জানার জন্য ডংমিং একেবারে লুকিয়ে ভেতরে ঢুকে পড়ে। নিজের কথা প্রমাণ করতে ডংমিং ফোন বের করে জনকে একটা ভিডিও দেখালো। ভিডিওতে জন দেখলো বেসমেন্টের দরজায় একটা ইলেকট্রিক লক লাগানো আছে। জন আইডিয়া করলো ওই দরজার পেছনেই হয়তো সোনার ইটগুলো রাখা আছে। এটা শোনার পর স্কুলের বুলি রেগে গিয়ে বলল, ডংমিং তো আমাদের অনুমতি ছাড়াই ওখানে ঢুকে পড়েছিল রে, এর শাস্তি কি হওয়া দরকার। তারপর সে ডংমিংকে শাস্তি দিতে গিয়ে জোর করে তার খাবারে সালাইবা মিশিয়ে দিয়ে খেতে বলে। পাশে বসা ক্লাসমেটরা শুধু চুপচাপ তাকিয়েছিল। জন এবার সহ্য করতে না পেরে বাধা দিল,
কিন্তু এতে বুলিটার সম্মানহানি হলো। বুলিটা রেগে গিয়ে জনকে টেনে নিয়ে মারার জন্য চলে গেল। তখন জন একটা ঘুষি দিয়ে বুলিটার জায়গাটাকে দেখিয়ে দিল। এটা দেখে সবাই চমকে গেল। বুলিটা আবার জনকে ছুটে এসে মারার চেষ্টা করলো। ঠিক তখনই শিক্ষক সুইয়া এসে তাদেরকে থামিয়ে দিল। দুজনকেই অফিসে নিয়ে যাওয়া হলো। একটু পরে ভাইস প্রিন্সিপাল এসে বুলিটাকে নিয়ে গেল আর জন সেখানেই রয়ে গেল সুয়ানের সঙ্গে। জন কিছু কথা বললো যাতে সুয়া চুপচাপ হয়ে গেল। জন চাচ্ছিল না ব্যাপারটা বড় হোক, কিন্তু কেউ একজন জন আর বুলিদের মারামারির ভিডিও ইন্টারনেটে পাবলিশ করে দিয়েছে। খবরটা গিয়ে পৌঁছয় জাতীয় নিরাপত্তার কাছে। যে হেড অফিসার জনকে সতর্ক করে দিয়ে বলল তার পরিচয় যেন কোনোভাবেই ফাঁস না হয়। যদি আবার এমন কিছু হয় তাহলে মিশন সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে আর তোমার প্রাইভেট টিমও এখানেই ভেঙে যাবে। তাই জন আরো দ্রুত মিশন শেষ করার সিদ্ধান্ত নিল। টিম লিডার তাকে একটা এমন যন্ত্র দিল যা ইলেকট্রনিক লক ভাঙতে পারে। বলল আজ রাতেই ওই স্টোর রুমে গিয়ে সোনার বিস্কুটগুলো খুঁজে মিশন শেষ করতে হবে। কিন্তু জনের পিছন নিল দংমিন। গোপনে তার পেছন পেছন গিয়ে অবশেষে সে ধরা পড়ে গেল। দংমিনকে চুপ রাখার জন্য জন বাধ্য হয়ে তাকে সঙ্গে নিল। ভেতরে ঢুকতেই তারা এক অদ্ভুত শব্দ শুনতে পেল। সামনে দেখা গেল রাস্তার মাঝে একটা লোক হাতুড়ি হাতে বসে আছে। সে হাতুড়িটা তাদের দিকে ছুড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। জন তাকে তাড়া করার চেষ্টা করলো কিন্তু তাকে ধরতে পারলো না। তারপর সে ইলেকট্রিক লক খুলে ফেললো। দরজার ভেতরে একটা লুকোনো টানেল যা গিয়ে মিলল একটা গোপন ঘরে। কিন্তু ঘরে সোনার কোনো চিহ্ন নেই, শুধু সোনার ইটের সম্পর্কে তত্ত্ব দেওয়ালের গায়ে লাগানো আছে। জন ভাবলো হয়তো চেয়ারম্যান নিজেও সোনার খবরটা জানে না, কিন্তু সে জানে না ঘরের চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল যা তার সবকিছুই রেকর্ড করছিল। ওখান থেকে পার হওয়ার পথে তারা মাটিতে পড়ে থাকা একটা কঙ্কাল দেখতে পায়। দংমিং ভয় পেয়ে বলল ব্যাপারটা আমাদের পুলিশকে জানানো দরকার। জন পরীক্ষা করে বুঝলো এটা সত্যিই সেই মেয়ের কঙ্কাল যার ঘটনা শুনিয়ে এই বিল্ডিং থেকে লোককে ভয় দেখিয়ে দূরে রাখা হয়েছিল। জন তার একটা ফটো তুলে নিল আর তার কাছ থেকে একটা চাবি মতো কিছু জিনিসও পাওয়া গেল। আর একজোড়া পুরনো জুতো দেখে তার বিশ্বাস হলো যে ওই ঘটনাটা সত্যি। ঠিক তখনই প্রিন্সিপালের সহকর্মী এসে জিজ্ঞাসা করলো তোমরা এখানে কি করছো? জন বলল আমরা তো এখানে ভূতের গুজবটা সত্যি কিনা সেটা খুঁজতে এসেছিলাম। প্রিন্সিপাল বেশি কিছু না বলে তাদের সেখান থেকে চলে যেতে বললো। পরদিন জন একটা অপারেশন মিটিং ডাকলো আর কাল রাতে ওই বিল্ডিং থেকে জোগাড় করা জিনিসগুলো বড় স্ক্রিনে দেখালো। সে জানালো ঘটনাগুলো ইচ্ছাকৃতভাবে সাজানো হয়েছে। ওই বিল্ডিং এর তদন্ত করতে গিয়ে সে এমন একটা চাবি পেয়েছে যে চাবির উপরে কিছু নকশার মতন লাগানো আছে আর ওই সোনার ইটের ব্যাপারে কিছু লেখা আছে। জনের সন্দেহ এই চাবিটা আর এই ঘটনার সঙ্গে সোনার ইটগুলোর কোনো না কোনো সংযোগ আছে। তাই সোনার ইটগুলো দ্রুত খুঁজে বের করতে হলে জনকে আরো সব মিস্টেরিয়াস গল্পগুলো ডিকোড করতে হবে। তাই সে আবেদন করলো যে আরো 3টে গল্প আছে সেটার বিষয়ে সে ভালো করে শুনবে আর তদন্ত করবে। বস রিপোর্ট শুনে বুঝলো হয়তো ওখানেই সোনার ইটগুলো লুকানো আছে। পরের দিন জন স্কুলে গিয়ে ডংমিং এর কাছে জিজ্ঞাসা করলো ওই ভূতের গল্পের সাথে কি আরো অন্য কোনো গল্প জড়িয়ে আছে? ডংমিং জানালো হ্যাঁ। তারা কথা বলার জন্য একটা লাইব্রেরিতে গিয়ে বসলো আর ডংমিং তাকে জানালো একটা রহস্যময় ঘড়ির ব্যাপারে। রাতে ওই বড় ঘড়ির শব্দ শুনলে কেউ যদি সেই ঘড়ির আশেপাশে থাকে তাহলে একটা ভূতের সম্মুখীন হতে হয়। এর মধ্যেই সু এসে জনকে কান ধরে টেনে একটা কোনায় নিয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে কেন সে ডংমিনের দাদির আই কার্ড চুরি করতে বলেছে। কিন্তু জনকে কিছু বোঝানোর আগেই সুয়ান তার কথা না শুনে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে জন গেল স্কুলের সিকিউরিটি গার্ডের কাছে। গার্ডের ইউনিফর্মে থাকা দাগ আর ঘটনাস্থানে পাওয়া হাতুড়ির সূত্র ধরে জন বুঝতে পারলো এই গার্ডটাই কাল রাতে ওই ঘরের ভিতরে ছিল। গার্ডটা সব স্বীকার করলো। সে বলল আমি তো একটা বিড়ালকে খাবার খাওয়াতে যাই ওখানে, তোমাদের ভিতরে ঢুকতে দেখে আমি তোমাদের পিছন নিই। কঙ্কাল থেকে ভয় পেয়ে ওই হাতুড়িটা তোমাদের দিকে ছুড়ে মেরেছিলাম। স্কুল ছুটির সময় সুয়ান দেখলো ডংমিংকে টেনে নিয়ে যাচ্ছে স্কুলের একটা বুলি। আসলে ওই বুলিটার নাম তাইসু আর তাইসুই ডংমিং এর দাদির পরিচয়পত্র চুরি করেছিল আর সে ভেবেছিল জন নিয়েছে। তাই সে জনকে লাইব্রেরিতে গিয়ে বকাঝকা করেছিল। সুয়া এটা থেকে প্রতিবাদ করলো কিন্তু বুলিটা উল্টে ধমক দিয়ে বলল তুমি শিক্ষক তাই তোমার মতোই আচরণ করো। সুয়া ডংমিংকে জিজ্ঞাসা করলো তোমাকে কি সবসময় এরা এইভাবে বিরক্ত করে? ভয় পেয়ে ডংমিং কিছু বললো না আর বলল আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না বলে সেখান থেকে চলে গেল। জং স্কুল থেকে বেরিয়ে তার একটা টিমমেটকে বলল তাইসু এর ব্যাপারে একটু খোঁজ নিতে। রাস্তায় সে একটা বয়স্ক মানুষকে কষ্ট পেতে দেখে তার সাহায্য করার চেষ্টা করলো আর তাকে বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিল। বাড়িতে গিয়ে বুঝলো এই বৃদ্ধ লোকটা আসলে ডংমিং এর দাদি। ডংমিং জনকে ধন্যবাদ জানালো আর জন তার নাম্বার ওর ফোনে সেভ করে দিল আর বললো যখনই কোনো দরকার পড়বে আমাকে ফোন করবি। অন্যদিকে সুয়া বাড়ি ফেরার পথে রাগে ফুটছিল। ও ভাবছিল তার সামনেই বুলিং হচ্ছে আর সে কিছুই করতে পারেনি। নিজেকে অনেক ক্ষমতাধীন মনে করছিল। সে রিল্যাক্স হতে একটা দোকান থেকে ড্রিঙ্কস কিনতে যায়। হঠাৎ আরেকটা হাত এসে তার ড্রিঙ্কসের বোতলের উপরে পড়ে। ওটা আর কেউ না জন ছিল। প্রথমে বিরক্ত হলেও সে জনের সঙ্গে বসে কথা বলা শুরু করলো। সুয়া জনকে জিজ্ঞাসা করলো তাইসু ডংমিংকে বিরক্ত করে এই কথাটা তুমি জানতে, তাও প্রিন্সিপালকে বলুনি কেন? জন বলল কারণ ডংমিং আমাকে মানা করেছিল। ঠিক তখনই জনের ফোনে ডংমিনের ফোন আসে। সে জানায় পুলিশ তার দাদিকে ধরে নিয়ে গেছে কারণ ওই বুলিরা দাদির পরিচয়পত্র ব্যবহার করে কিছু অবৈধ কাজ করেছিল। পরের দিন স্কুল গ্রুপে সুয়া একটা পোস্ট ভাইরাল করে দেয়। পোস্টে লেখা ছিল স্কুল বুলিদের সব কার্যকলাপের ব্যাপারে।
খবরটা ছড়িয়ে পড়তেই প্রিন্সিপাল সুয়ার উপরে সন্দেহ করছিল, কিন্তু কোনো প্রমাণ না থাকায় তাকে কিছু বলতে পারে না। সেই দিন রাতে জন একাই সেই স্কুলের রহস্যময় ঘড়ির ব্যাপারটা তদন্ত করার জন্য যায়। ঠিক তখনই বোর্ডের চেয়ারম্যান সু মিনজুন ওখানে এসে হাজির হয়। নিজের পরিচয় দিয়ে জিজ্ঞাসা করে, এত রাতে তুমি এখানে কি করছো? জন কিছু বলার আগেই সু মিনজুং তাকে থামিয়ে দেয় আর জনকে সতর্ক করে দেয় আর এখান থেকে চলে যেতে বলে। দিনের বেলায় প্রিন্সিপাল ডোমিং স্কুল বুলির লিডার আর সুয়াকে ডেকে পাঠিয়েছিল স্কুল গ্রুপে যা লেখা হয়েছে সেটা সত্যি কিনা জানার জন্য। চাপের মুখে দংমিং বলে ফেলে সেই পোস্টটা আসলে মিথ্যে বলা হয়েছিল আর আসল অপরাধী জং। এই কথা শুনে সুয়া অবাক হয়ে যায়, তাকিয়ে থাকে দংমিং এর দিকে। পরে যে দংমিংকে জিজ্ঞাসা করে, সত্যি কেন বলুনি তুমি ওখানে? উল্টে তুমি কেন বললে যে জন তোমাকে সবসময় মারধর করে? আসলে তার আগের রাতে স্কুল বুলির লিডার তাকে হুমকি দিয়েছিল যদি সে মিথ্যে না বলে তাহলে তার দাদিকে তারা মেরে ফেলবে। তারপর আমরা দেখি দংমিং বাড়ি ফিরে দেখে জন তার জন্য অপেক্ষা করছে। জন জিজ্ঞাসা করলো, তোমাকে কি কেউ ভয় দেখিয়েছিল? দংমিং ভেঙে পড়লো, এই দুনিয়ায় অন্যায় ভরা, আমি যদি জেলে যাই তাহলে আমার দাদিকে কে দেখবে? শেষে সে জনকে জিজ্ঞাসা করলো, তুমি আমাকে কেন দোষারোপ করছো না? জন শান্তভাবে বলল, এতে তোমার কোনো দোষ নেই, শুরু থেকেই ছিল না। জন তার সহকর্মীর কাছে ফোন করে বুলিদের ব্যাপারে কিছু তথ্য জোগাড় করতে বলে। তারপর সে একটা বাইকে করে সেই বুলিদের লিডারের কাছে চলে যায় আর সবকিছু স্বীকার করে নিতে বলে, কিন্তু তারা ঢিট ছিল, কেউ সোজা পথে রাজি হচ্ছিল না। জন তাদের একটু মারধর করতেই তারা সেখানেই লুটিয়ে পড়ে। তার টিমমেটরা এসে দেখে জন একাই কাজটা আগেই সফল করে দিয়েছে। জন টিম লিডারকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে সোজা স্কুলের ভিতরে ঢুকে পড়লো। গার্ড ওকে সতর্ক করার চেষ্টা করলো। স্কুলের ভিতরে জনের বিরুদ্ধে অভিযোগ তোলা হলো ক্লাসমেটদের আইডি চুরি আর বুলিং এর জন্য। যখন স্কুল কর্তৃকর্তা জনকে বুলিং এর অপরাধে বহিষ্কার করার সিদ্ধান্ত নিচ্ছিল সে তখন সেখানে উপস্থিত ছিল না। তখন সুয়া ব্যাপারটাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু সে কিভাবে জনকে নির্দোষ প্রমাণ করবে সেটা সে জানে না, তাই সময় নষ্ট করা শুরু করে। দুপুরের খাবার সময় হয়ে যায় প্রায়। জন বাইকে করে স্কুলে ওই লোকটাকে নিয়ে হিরোর মতো এন্ট্রি মারে। স্কুলের মেয়েরা তো ওকে দেখে একদম ফিদা হয়ে গেল। জন ওই লোকটাকে নিয়ে কাউন্সিলের মিটিং এর ভিতরে ঢুকে পড়ে। দেরি হওয়ার জন্য জন প্রথমে ক্ষমা চাই। জন গ্যাং লিডারকে বলল সবকিছু স্বীকার করে নিতে, না হলে আবার আগের মতন বেধড়ক পিটাবে। ভয় পেয়ে গ্যাং লিডার সব কথা স্বীকার করে নিল। জানা গেল বুলিটা ওর সঙ্গে মিলে জুয়া খেলতো আর স্টুডেন্টদের আইডি কার্ড চুরি করে বেআইনিভাবে ব্যবহার করত। বুলিটা তখন অস্বীকার করার চেষ্টা করলো, দংমিংকেও তার সাহায্য করতে বলল, কিন্তু দংমিং এবার সাহস জুটিয়ে সত্যিটা বলে দিল। সে বলল, জন নির্দোষ, বুলিটা আমাকে মারধর করে, এমনকি আমার দাদিকে মারার হুমকিও দিয়েছে। জন খুব খুশি হয়ে ধন্যবাদ জানালো ডংসুকে আর বলল, আমি সবসময় তোর পাশে আছি। বুলিটা নিয়ন্ত্রণ হারিয়ে জনকে একটা ঘুষি মেরে বসলো। জন হুমকি দিয়ে বলল, তুই শুরু করেছিস আর এর ফল তুই পাবি। তারপর বুলি নাক ভেঙে দিল একটা ঘুষিতে। আইনজীবী তাকে বাঁচাতে চেষ্টা করলো, এমনকি জনকে মারতে যাচ্ছিল, কিন্তু সুয়ান এসে তাকে থামিয়ে দিল। এখন সে বুঝতে পারলো জন সত্যিই খারাপ ছেলে নয়। সে নিজের ভিতরে নিনজাটা বের করে একটা ক্যারাটে চপ মেরে ব্যক্তিটাকে মাটিতে শুইয়ে ফেললো। জন নিজেকে নির্দোষ প্রমাণ করার পর সুয়া তার আঘাতগুলোকে চিকিৎসা করছিল। তারা একসাথে বসে চোখে চোখ রেখে একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা ফিলিং অনুভব করছিল। জন ধন্যবাদ জানিয়ে তার চুল থেকে একটা ফুল তুলে নিল। সায়ন একটু নার্ভাস হয়ে গেল, ও বুঝতে পারছিল ও জনের প্রতি দুর্বল হয়ে পড়ছে, তাই একটু লজ্জার সঙ্গে সে সেখান থেকে দ্রুত উঠে চলে গেল। পরের দিন আমরা দেখি জন রেস্টুরেন্টে দংমিং এর সঙ্গে বসে সেই ঘড়ির ব্যাপারে আরো কিছু জানতে চাচ্ছে। দংমিং বলল, অনেক আগের কথা, একটা গরিব মেয়ের গল্প। সে সবসময় দ্বিতীয় স্থান পেত। সে প্রথম স্থানে থাকা মেয়েটার থেকে ভীষণ জ্বলতো। একদিন হিংসায় মেয়েটাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেয়, ভাবলো এতে সে প্রথম স্থান জয় করতে পারবে। কিন্তু একদিন রাতে লাইব্রেরিতে পড়ার সময় সে একটা ঘড়ির ঘন্টার শব্দ শুনতে পায় আর সে কারোর উপস্থিতি অনুভব করে। ভয়তে দড়িয়ে এসে মেয়েদের রেস্ট রুমে লুকিয়ে পড়ে। হঠাৎ সেই মেয়েটার ভূত, যাকে সে মেরে ফেলেছিল, সে লালচে চোখ নিয়ে এসেছিল প্রতিশোধ নিতে। জন ভয় পাচ্ছিল না, কিন্তু তার দলবল পেছন থেকে এসে তাকে চমকে দিল আর তাতে সে এতটা ভয় পেয়ে গেল যেন সে প্যান্টে পিশাব করে দিয়েছে। তারা সবাই জনকে নিয়ে মজা নেয়। জন ডনসুকে ডিনারে আমন্ত্রণ করে আর ডনসু খুব খুশি হয়ে ওকে ধন্যবাদ দেয়। পরদিন স্কুলে জন আবার সেই পুরনো ঘড়িটা খোলার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। ঠিক তখনই ইউজিন এসে স্টুডেন্ট কাউন্সিলের বোর্ডে একটা ছবি লাগানোর চেষ্টা করছিল। জন সাহায্য করতে গিয়ে তাকে ছবির পেছনে সেই একই রকম ঘড়ি রয়েছে। জানার জন্য উৎসাহিত হয়ে প্রশ্ন করলো, এই জায়গাটা কোথায়? ইউজিন বলল, এই ঘড়িটা স্টুডেন্ট কাউন্সিলের অফিসে রাখা রয়েছে। জন বুঝতে পারলো এই ঘড়িটাই সেই ঘড়ি যেটা সে খুঁজছিল। সে ঘড়িটা দেখতে যায়, কিন্তু অফিসের লক করা ছিল। লিন তাকে দেখে বলল, শুধু স্টুডেন্ট কাউন্সিলের সদস্যরাই এই রুমে ঢুকতে পারবে। সে তাকে একটা উপহার দিয়ে বুলির জায়গায় এই কাউন্সিলে ভর্তি হতে বলল, কিন্তু জন অস্বীকার করে বলল, এইভাবে টাকা নষ্ট করা ঠিক হবে না। নীলা তার চরিত্রে আরো বেশি মুগ্ধ হলো। পরের দিন জন সুয়ানকে জানায় সে ছাত্র সংগঠনে যোগ দিতে যায়। সায়ন রাজি হয়ে যায়, কিন্তু বলে দুটো শর্ত আছে। প্রথম, তাকে স্কুলের টপ 10 স্টুডেন্টের ভিতরে আসতে হবে, আর দ্বিতীয়, তাকে 100 জন স্টুডেন্টের সই জোগাড় করতে হবে। জন অবাক হয়ে যায়, কাজটা সহজ হবে না। সে তার টিমমেটদের কাছে সাহায্য চায়, তারা সই সংগ্রহ করবে আর সে পড়াশোনায় মনোযোগ দেবে। পরের দিন জন কঠোর পরিশ্রম করে পড়াশোনা শুরু করলো। এই সময় তার টিম স্কুলের বাইরে একটা খাবার পার্টি আয়োজন করলো। নিয়ম পরিষ্কার, যে জনের পক্ষ হয়ে সাইন করবে তার জন্য ফ্রি খাবার। ছাত্ররা আনন্দিত হয়ে লাইন ধরে দাঁড়িয়ে পড়লো। দিন শেষে টিমের ক্যাপ্টেন সই করা পিটিশনটা নিয়ে আসলো আর বলল, শুধু এই সই করা পিটিশন হলেই যথেষ্ট না, তোমাকে পড়াশোনাও করতে হবে। জন উৎসাহ দিয়ে বলল, চিন্তা করো না, ওটা আমি দেখে নেবো। হঠাৎ ইউজিন তাকে ফোন করে বলল ছাদে দেখা করতে। জন ছাদের উপরে আসলো।
আর ইউজিনের কথা শুনে অবাক হয়ে গেল। সে চায় না জন কাউন্সিলে যোগ দিক। সে জনকে হুমকি দেয়, যদি এমন করো তাহলে আমি সবকিছু ফাঁস করে দেবো তোমার ব্যাপারে। কারণ সে চায় না জন জানতে পারে লিনা তার সাথে কি ধরনের ব্যবহার করে। সেদিন রাতে লিনা বাড়ি ফিরে আসে। দেখা যায় সে স্কুলের প্রিন্সিপাল তার মা। লিনা ঘুমোতে চায়, কিন্তু তার মা চায় সে যেন আর একটু বেশি পড়াশোনা করে। তাই তার মা তাকে একটা ওষুধ দেয় যেন রাতের বেলা সে জাগতে পারে। লিনা কোনো উপায় না পেয়ে তাকে বাধ্য হয়ে তার মায়ের কথা শুনতে হয়। এই সময় সুয়া জনকে ফোন করে আর তার গলা শুনে বুঝতে পায় সে খুব ক্লান্ত। সে তাকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু জন অতিরিক্ত ঘাবড়িয়ে যায়। তার অ্যাপার্টমেন্ট প্রায় খালি, তাই সে তাড়াতাড়ি টিমমেটদের সাহায্য চায়। তারা বুঝতে পারে তাদের হাতে মাত্র 10 মিনিট সময় আছে। তাড়াতাড়ি তাদের ক্ষমতা ব্যবহার করে তারা ব্যবস্থা নিতে শুরু করে। তাদের কাছাকাছি প্রতিবেশীদের কাছ থেকে বিছানা, কার্পেট, যত জিনিস দরকার একটা ঘরে থাকে সবকিছু জোগাড় করার চেষ্টা করে। একজন সদস্য জনের রুমমেট হিসেবে কাজ করে, আর ক্যাপ্টেন বাকি সদস্যকে লুকিয়ে রাখে। জন সায়ানোর জন্য দরজা খুলে দেয়। সে খাবার এনেছিল, কিন্তু জন নার্ভাস হয়ে সেটা তার গায়ের উপরেই ফেলে দেয়। সুহান বাথরুমে গিয়ে পরিষ্কার করে। বাইরে এসে দেখে তার ঘর পুরো অস্থির হয়ে পড়ে আছে, তাই সে গুটাতে সাহায্য করে। কিন্তু হঠাৎ পিছলিয়ে গিয়ে সে পড়ে যাচ্ছিল। জন দ্রুত তাকে ধরতে গিয়ে তার উপরে পড়ে যায়। তাদের ঠোঁট একে অপরের সাথে স্পর্শ হয়, আর দুজনই লজ্জায় পড়ে সেখান থেকে উঠে যায়। জনের একটা বন্ধু সে আলমারির ভিতরে লুকিয়েছিল, হাঁচি ধরে রাখতে না পেরে হেসে দেয়। ঘর জুড়ে জোরে আওয়াজ ছড়িয়ে পড়ে। সুয়া সবাইকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তোমরা সবাই কারা? জন দ্রুত একটা গল্প বানিয়ে ফেলে। ওরা সবাই রেস্টুরেন্টের সহকারী, আর এখানে সারপ্রাইজ দিতে এসছে। সে প্রশ্ন করলো, তোমরা আলমারির ভিতরে কেন লুকিয়ে আসো? ব্যাপারটা চাপা দেওয়ার জন্য নাটক করে হঠাৎ জন অজ্ঞান হয়ে পড়লো। তার ক্যাপ্টেন দ্রুত এসে ওকে ঘাড়ে তুলে নিয়ে সব দোষ সুয়ানের উপরে দিল। সুয়ান কিছু বুঝতে না পেরে হতবত হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। পরের দিন পরীক্ষা। জন মনোযোগ দিয়ে সব প্রশ্নের উত্তর দিচ্ছিল। রাতে সুয়া মদ খেয়ে সব ঘটনা ভুলে যেতে চায়। মাতাল অবস্থায় ভুল করে জনের বাড়িতে চলে আসে। ভাবছে এটা তার বাড়ি, কারণ তারা পাশাপাশিই থাকে। সে বারবার জোরে জোরে নাম ধরে ডাকে। তখন তার মা বেরিয়ে এসে ওকে ভিতরে নিয়ে যায়। জন চুপ করে পুরো ব্যাপারটা দেখে হাসতে থাকে। পরের দিন জন রেজাল্টের জন্য নার্ভাস হয়ে স্কুলে যায়। হোকচকিয়ে সে পরীক্ষার পেপার দেখতেই সে দেখে টপ 10-এর ভিতরে ঢুকে গেছে। এটা দেখে সে খুব খুশি ছিল। এখন সে অফিসিয়াল ভাবে স্টুডেন্ট কাউন্সিলে যোগ দিতে পারবে। সে টিমমেটদের খবর দেয়। সবাই খুশি ছিল, বিশেষ করে ক্যাপ্টেনের মেয়ে প্রথম হয়েছে সেটা থেকে আরো বেশি খুশি ছিল। কিন্তু নীলা একদমই খুশি ছিল না। সে দ্বিতীয় হয়েছে। লাইব্রেরিতে একা বসে ভাবছিল তার মা তার সাথে কি করবে। জন তাকে খুঁজে পেয়ে ফলাফল জানালো। সে তাকে স্টুডেন্ট কাউন্সিলে নেওয়ার জন্য অনুরোধ করলো, কিন্তু দেখে সে ঠিক নেই আর জানতে চাইলো কি হয়েছে। লিনা কিছুই বলতে চাইলো না। হঠাৎ মায়ের মেসেজ পেয়ে অফিসে চলে যায়। জানা যায় তার মা তাকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করছে। রাতে জন টিমের সঙ্গে বসে আলোচনা করছিল। তারা চায় সে যেন লিনের কাছাকাছি থাকে, যার কারণে সে যেন স্টুডেন্ট কাউন্সিলে খুব তাড়াতাড়ি ঢুকতে পারে। জন হাসতে হাসতে বলল, ভাই আমি যথেষ্ট হ্যান্ডসাম, আমার এক নজরে আমি 55টা মেয়েকে ফাঁসাতে পারি, জানিস? এটা নিয়ে কোনো চিন্তা নিস না। পরের দিন সে লিনার কাছে যায় যখন সে খাচ্ছিল। কথা বলতে চাই আর 1 কাপ পানি নিয়ে যায় তার জন্য। লিনা সেটা নিতে অস্বীকার করে, তাই সে নিজেই পানিটা খেয়ে ফেলে একটু চাপ কমাতে। এটা দেখে সবাই তার দিকে খুব হাসাহাসি করে। তবুও লিনা শেষমেশ রাজি হয়ে যায় বুলির পুরনো জায়গাটা তাকে দেওয়ার জন্য। জন খুশি হয়ে প্রথম মিটিংয়েই যোগ দেয়। সুয়া তাকে অন্য সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেয়। মিটিং শেষ, সবাই চলে গেল। জন সুযোগ নিয়ে আবার সেই রহস্যময় ঘড়ি খুলতে চাইলো, কিন্তু নীলা এসে পড়লো। সে নিজের সাফায়ে বলল, আমি শুধু জানলা দিয়ে বাইরে দেখছিলাম। লিনা তাকে ডিনারে আমন্ত্রণ করলো। জন রাজি হয়ে গেল, ভাবলো এটা তার জন্য একটা ভালো সুযোগ তার সামনে ভালো ইমপ্রেশন জমানোর। কিন্তু ইউজিন যেতে চাইলো না। লিনা জোর করে তার হাতে কিছু টাকা দিল ড্রেস কেনার জন্য আর আসার জন্য জোর করলো। রাতের বেলা তারা 3 জন একসাথে একটা ফ্যান্সি রেস্টুরেন্টে যায়। লিনা ইউজিনের সঙ্গে খারাপ ব্যবহার করছিল, যেন সে সেবিকা, আর নিজেকে জনের সামনে বড় দেখানোর চেষ্টা করছিল। অবশেষে জন বুঝতে পারলো কেন ইউজি তাকে এই সংগঠনে যোগ দিতে মানা করছিল। ডিনারের পর জন ইউজির সঙ্গে কথা বলল আর বলল যে নীলাকে তার উপর নিয়ন্ত্রণ করতে না দিতে। কিন্তু ইউজি রেগে চলে গেল। সে বলল, আমার জীবনে দখল দেওয়ার চেষ্টা করো না, আমি লিনাকে নিজের ইচ্ছাই সেবা করি। সে চলে যায়। রাতে লিনা বাড়ি ফিরে আসে। তার মা তার জন্য অপেক্ষা করছিল। তখন আমরা জানতে পারি তার মা এইভাবেই ইউজির সঙ্গে আচরণ করতে বাধ্য করেছিল তাকে, আর তিনিই তাকে বলেছিল জনকে স্টুডেন্ট কাউন্সিলে জয়েন করতে, যাতে তার উপর নজর রাখতে পারে আর সোনার অবস্থান কোথায় আছে সে যেন জানতে পারে। সেদিন রাতে জন লুকিয়ে স্কুলে ফিরে আসে আর আবার ঘড়িটা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুই পায় না। হঠাৎ কেউ দরজার নিচ দিয়ে একটা নোট দেয় আর দ্রুত পালিয়ে যায়। জন বিব্রত হয়ে নোটটা তুলে ধরে। নোটে লেখা ছিল, আমি জানি তুমি পুলিশ অফিসার। সে অবাক হয়ে যায়, তার ছদ্ম ফাঁস হলো কিভাবে। পরদিন সে তার ক্যাপ্টেনকে জানায় আর তারা একসাথে চিন্তা করতে শুরু করে কে এই বিষয়টা ফাঁস করলো। জন বাড়িতে চিন্তায় ডুবেছিল। তখন তার কাছে স্কুল সিকিউরিটি গার্ডের একটা মেসেজ আসে। গার্ডই ওই শত্রুটা জানতো আর জরুরিভাবে জনের সঙ্গে দেখা করতে চাইলো। জন রাজি হয়ে যায় আর তার সঙ্গে দেখা করতে যায়। গার্ড ছাদে পৌঁছে অপেক্ষা করছিল। হঠাৎ একটা মুখোশ পরা লোক এসে আক্রমণ করে আর নোটটা তার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। গার্ডটা যথেষ্ট চেষ্টা করেছিল সেই নোটটাকে বাঁচানোর জন্য, কিন্তু শক্তিতে পেরে না ওঠায় সে মারাত্মকভাবে সেখানে আহত হয়ে যায়।
জন সময় থাকতে সেখানে পৌঁছতে পারেনি। সে গার্ডটার লাশ পায় আর বুঝতে পায় সে চলে গেছে। তারপর সে নোটবুকটা দেখে অবাক হয়ে যায়। এটা তার বাবার ডায়েরি, যিনি 20 বছর আগে নিখোঁজ হয়ে গেছিল। জন মুখোশ পরা লোকটাকে দেখে তার পিছন নেয়। লোকটা পিছন থেকে হামলা করার চেষ্টা করলো, কিন্তু জন খুব অনুভবী ছিল, তাই কিছুই করতে পারলো না। জন তার মাস্কটা খুলতে যাচ্ছিল, কিন্তু সে ঠেলে সরিয়ে পালিয়ে যায় আর একটা গাড়িতে উঠে পড়ে। জানা গেল মুখোশ পরা ব্যক্তিটা প্রিন্সিপালের সহকর্মী, সেই ওই গার্ডের মৃত্যুর কারণ। কিন্তু ও নোটবুকটা ফিরিয়ে আনতে পারেনি, তাই সে ম্যাডামের কাছে ক্ষমা চাইছিল। জন হেড অফিসারের অফিসে ঢুকে তার বডিগার্ডকে বেধড়ক পিটিয়ে দরজা দিয়ে ভিতরে ঢুকে যায় আর দরজাটাকে লক করে ফেলে। এটা বেশ সিরিয়াস ব্যাপার। জন অফিসারের সামনে দাঁড়িয়ে ডায়েরিটা টেবিলে চেলে ফেলে দেয় আর সত্যিটা কি জানতে চায়। সে হুমকি দিয়ে বলে না হলে সবকিছু ফাঁস করে দেবে। হেড অফিসার ভয়ে সত্যিটা বলে ফেলে। জনের বাবাও এই একই মিশনে ছিল, সেও এই সোনা খুঁজছিল, কিন্তু অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে গেছিল। জন রেগে যায়, বিশ্বাস করতে পারছিল না এতদিন ওকে এইসব থেকে গোপন রাখা হয়েছিল। জন রেগে গিয়ে অফিসারের গায়ে হাত তুলবে, তার আগেই ক্যাপ্টেন এসে তাকে থামিয়ে ফেলে। তারা বাইরে গিয়ে কথা বলে। জন অন্যদের চাপের ভিতরে বলে সে মিশন থেকে নিজেকে সরিয়ে নেবে। বাড়িতে এসে সে ডায়েরিটা পড়তে শুরু করে। ডায়েরিতে স্কুলের ব্যাপারে তথ্য আছে, এমন গোপন তথ্য যা সেই সোনার ইট খুঁজতে সাহায্য করবে। সুয়া দেখে জন এখনো স্কুলে আসেনি, সেভাবে ওর শরীরটা খারাপ। এদিকে জনের অনুপস্থিতিতে জনের একটা টিমমেট ভাবে সে ছদ্মবেশে স্কুলে ঢুকবে, কিন্তু সবাই তাকে বকাবকি করে কারণ তাকে কোনোভাবেই স্টুডেন্ট মনে হয় না। তারা হতাশ হয়ে পড়ে। হঠাৎ জন আসে, বলে সে মিশনে ফিরে আসবে, সে সোনাগুলো খুঁজবে আর তার বাবার সাথে কি হয়েছিল সেটাও জানবে। তার টিমমেটরা অবাক হয়ে যায়, কিন্তু দ্রুত তার পাশে এসে দাঁড়ায়। জন স্কুলে ফিরে যায়। ছাত্ররা তাকে দেখে খুব খুশি ছিল, কিন্তু সুয়া তার অনুপস্থিতির জন্য তার রেকর্ড থেকে 20 মার্কস কেটে নেয়। ক্লাসরুমে জন স্টুডেন্ট কাউন্সিল রুমে ঢুকে সরাসরি ঘড়ির কাছে যায়। তার বাবার ডায়েরির লেখা অনুসারে সে সেই ঘড়িটাকে খোলার চেষ্টা করে। অবশেষে সফল হয়, ঘড়িটা খুলে যায় আর একটা সুরিলার সঙ্গীত ভেসে ওঠে। জন সেই সুরটা রেকর্ড করে। হঠাৎ সুয়া এসে যায়। সে বলে গত রাতে তোমাকে মুখোশ পরা লোকটার সঙ্গে মারামারি করতে দেখেছি, তুমি স্টুডেন্ট নাও, কে সেটা বলো সত্যি সত্যি। সুয়া হুমকি দিয়ে তাকে রিপোর্ট করতে বলে। জন ভয় পেয়ে যায়, যদি সে বলে দেয় তাহলে পুরো মিশনটা ধ্বংস হয়ে যাবে। নিরাপত্তার জন্য জন দরজাটা বন্ধ করে আর সত্যিটা তাকে বলে দেয়। বলে সে একজন পুলিশ অফিসার, গোপন একটা মিশনে আছে, একটা লুকোনো ধন সম্পত্তি খুঁজছে। সুয়া অবাক হয়ে যায়। জন এই সুযোগে তাকে একটু ভয় দেখায়, হুমকি দিয়ে বলে যদি আমার গোপন তথ্য কাউকে বলেছো তাহলে তোমাকে 10 বছরের জন্য জেলে পাঠিয়ে দেবো। সুয়া ভয় পেয়ে ব্যাপারটা বিশ্বাস করে নেয়। সে তাকে কথা দেয় সে তাকে সাহায্য করবে। সেদিন রাতে জন টিমের কাছে ফিরে যায় আর ওই রেকর্ড করা সুরটা তাদেরকে শোনায়। জন তাদেরকে বলে পরবর্তী সূত্র পিয়ানোর সঙ্গে লুকিয়ে আছে, আর সুয়ার সাথে যেটা সে করেছে সেটাও বলে। ক্যাপ্টেন রেগে গিয়ে সুয়ার কাছে ক্ষমা চাইতে বলে। কিছুক্ষণ পর জন সুয়ার জন্য তার মায়ের রেস্টুরেন্টে অপেক্ষা করছিল। দেখা হওয়ার পরে জন তাকে সত্যিটা বলে দেয় যে ও তাকে ভয় দেখিয়েছিল স্কুলে। জন কথা দেয় যদি সে তাকে সাহায্য করে তাহলে সে আলাদা একটা সম্মান পাবে আর একটা পুরস্কারও পাবে। সে রাজি হয়ে গেল। মনে মনে চিন্তা করছিল সে একটা নোবেল প্রাইজ পাচ্ছে। আপনি কি চান বলুন স্যার, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হতে রাজি। চাঁদের আলো চাইলে আমি একসাথে তারাও নিয়ে এসে দিতে পারি। জন খুব খুশি হয়। পরদিন সে স্কুলের মিউজিক রুমে যায় আর তার বাবার ডায়েরিটা পড়ে। সেখানে লেখা ছিল অনেক আগের একটা ট্যালেন্টেড মেয়ের গল্প, যাকে তার শিক্ষক ঠকিয়েছিল। শিক্ষক যখন জানতে পারে সে গর্ভবতী তখন সে তাকে ছেড়ে দেয়। কোনো পথ না পেয়ে সে আত্মহত্যা করে। এই ঘটনার পর যখন শিক্ষক একা পিয়ানো বাজাচ্ছিল পাশের অংশগুলো যেন একাই বেজে উঠলো। শিক্ষক যখন সেদিকে ঘাড় ঘোরায় সে দেখে সেই মেয়েটির ভূত, লাল চোখ জল করছে, প্রতিশোধ নিতে এসছে। তখন থেকেই পিয়ানোটা অভিশপ্ত আর কেউ এর কাছে যায় না। জন পড়া শেষ করতেই সায়ান তার পিছনে এসে হঠাৎ জিজ্ঞাসা করলো পিয়ানোটা কোথায়। জন চমকে উঠলো। জন বলল সেটা প্রিন্সিপালের অফিসে আছে আর শুধু তুমিই সেখানে যেতে পারো। কিন্তু সুয়া তাকে জানায় স্কুলে একটা বড় অনুষ্ঠানের আয়োজন হচ্ছে, সবাই অনুষ্ঠানে ব্যস্ত থাকবে আর তখনই হবে চুপচাপ ঢোকার সেরা সুযোগ। জন খুব উত্তেজিত হয়ে যায়। সে স্টুডেন্ট কাউন্সিলকে বলে সে অনুষ্ঠানে যেতে চায়, কিন্তু লেনা রাজি হয় না। লেনা জানায় এখন তার 20 পয়েন্ট কম আছে। জন অবাক হয়ে যায় আর মন খারাপ করে। সেই রাতে সে তার টিমমেটদের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করছিল। হঠাৎ সুয়া এসে বলল একটা উপায় আছে পয়েন্ট ফেরত পাওয়ার। স্কুলের জন্য একটা প্রফেশনাল ভিডিও বানাতে হবে। শুরুতে জন রাজি হয় না। এই আইডিয়া তাকে বিব্রত করে। সে বলে আমি এটা কোনোভাবেই করতে পারবো না, ইজ্জতের 12টা বেজে যাবে। যদি আমার ভবিষ্যতের স্ত্রী এটা দেখে ফেলে তখন কি হবে। কিন্তু পরের দিন সুয়ার সাথে স্কুলে তাকে অনিচ্ছাকৃত রাজি হতে হলো, কারণ সে মিশন নষ্ট করতে চায় না। সুয়া তাকে শেখাতে শুরু করলো কিছু কিউট পোজ আর হাতের ইশারা, যা শুট করার সময় করতে হবে। জন প্রথম অস্বীকার করলো আর মজা করে বলল সুয়া দেখতে হাস্যকর লাগছে। কিন্তু যখন সুয়া মিশনের কথা মনে করিয়ে দিল তখন সে রাজি হয়ে গেল। শেষে জন সব পোজ ঠিকঠাক কপি করতে শুরু করলো। শুটের সময় সে এমন ভাবে পোজ দেয় যেন সে একটা প্রফেশনাল মডেল। সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে মেয়েরা যারা তার দিক থেকে নজরই সরাতে পারছিল না। সেই রাতে জন সুয়াকে ডিনারে নিয়ে যায় তাকে সাহায্য করা আর ধন্যবাদ জানানোর জন্য। তারা একসাথে সময় কাটানোর সময় জনের মনে পড়ে যায় তার ছোটবেলার কথা। হঠাৎ বৃষ্টি শুরু হয়। সুয়ার মা তাকে ফোন করে ছাতা আনতে বলে, আর মায়ের মুখে তার নাম শুনে জন জানতে পারে এটা তার ছোটবেলাকার বন্ধুর নাম। সে বুঝতে পারে আসলে সুয়াই সেই মেয়ে। সে অবিশ্বাসের সাথে তাকিয়ে থাকে, আনন্দে হাসতে হাসতে বলে অবশেষে তোমাকে খুঁজে পেলাম। কিন্তু যখন কথা বলতে যায় তখন সুয়ার নাম নিয়ে মজা করে, যেন তাকে চিনতেই পারিনি। মন খারাপ করে সে চলে যায়। সেই
সেই রাতে জন বাড়ি ফিরে পুরনো অ্যালবাম বের করে, যেটা সে স্মৃতি হিসেবে রেখে দিয়েছিল। সে তাদের একসাথে কাটানো মুহূর্তগুলো মনে করে, আর আমরা জানতে পারি সে ছিল জনের প্রথম প্রেম। জন খুশি হয় যে এত বছর পর ভাগ্য আবার তাদের মিলিয়ে দিয়েছে। পরের দিন স্কুলের শেষে তাকে সুয়া নাচতে নাচতে একটা অফিস পরিষ্কার করছে। সে চুপচাপ তাকিয়ে থাকে, মনের মধ্যে পুরনো স্মৃতি ভেসে ওঠে। সুয়া সেটা দেখতে পেয়ে লজ্জা পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে স্টাফ রুমের মিটিং এ চলে যায়। বন্ধুরা, এটা এই ড্রামার প্রথম পার্ট। আসলে স্টোরি তো এবারই শুরু হবে। এর আরেকটা পার্ট আছে। আপনারা যত তাড়াতাড়ি এই ভিডিওটায় 200টা লাইক আর 150টা কমেন্ট করে দেবেন, আমি সঙ্গে সঙ্গে দ্বিতীয় পর্বটা নিয়ে আসবো। এক্সপ্লেনেশনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এমন আরো ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।